গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে প্রাইমারি এক্সাম আসতে চলেছে তার উপরে পরিবেশবিদ্যার আজকে মক টেস্ট যেটা নেওয়া হবে সেটা হলো সেট নাম্বার 3। এর আগে অলরেডি পরিবেশবিদ্যার ওপর থেকে দুটো সেটের মক টেস্ট কিন্তু নেওয়া হয়ে গেছে। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নেবে, কারণ সেই ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড ফরম্যাটে এই চ্যানেলে প্রোভাইড করা আছে। আগের ক্লাসগুলো কিন্তু অতি অবশ্যই দেখে নেবে। তো আজকে তোমাদের 3 নাম্বার সেটে যে কোশ্চেনগুলো আছে সেখানে কিন্তু 30টা কোশ্চেন রাখা হয়েছে প্রতিদিনের মতো, যেমনটা এক্সামে তোমাদের থাকবে পরিবেশবিদ্যা থেকে 30টা কোশ্চেন। তো প্রত্যেককে বলছি ফার্স্টে আগে নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে। যদি তোমাদের অ্যান্সার জানা থাকে অবশ্যই কোশ্চেনগুলো যখনই তোমাদের সামনে ডিসপ্লে হবে সাথে সাথে কমেন্ট বক্সে কমেন্ট করবে। না জানা থাকলে অ্যান্সার বলে দেওয়া হবে, সেটা কিন্তু খাতায় অবশ্যই নোট ডাউন করে নেবে। তো আজকে শুরু করছি ফার্স্ট কোশ্চেন দিয়ে। ফার্স্ট কোশ্চেন হলো পরিবেশবিদ্যার ওপর থেকে, মেলানোনোসিস রোগটির কি কারণে হয়? তো মেলানোসিস যে রোগটা, এটা আর্সেনিক দূষণ, ফ্লোরাইড দূষণ, পারদ দূষণ না ক্যাডমিয়াম দূষণ, কোনটার জন্য মেলানোসিস রোগটা হয়? তো এটা হয় আর্সেনিক দূষণের জন্য। অপশান নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1985, 1987, 1988 না 1998? তো ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ এই যে প্রতিষ্ঠানটা, এটা প্রতিষ্ঠিত হয় কবে? এটা প্রতিষ্ঠিত হয় 1988 সালে। অপশান নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। গ্রিন হাউস, গ্রিন হাউস শব্দটার অর্থ কি? ঘাস পরিচর্যা করা, গাছপালা পরিচর্যা করা, ফুল চাষ করা না কৃষি কাজ করা? তো ছোটবেলায় আমরা কিন্তু পড়ে এসেছি গ্রিন হাউস জিনিসটা কি। গ্রিন হাউস হলো শীতকালীন যে সমস্ত দেশ, শীত প্রধান দেশ, সেখানে যাতে উদ্ভিদ কে পরিচর্যা করা যায়, উদ্ভিদ যাতে প্রতিপালন করা যায়, সেই কারণে একটা কিন্তু পেপার দিয়ে বা সেখানে কিন্তু বদ্ধ একটা পরিবেশ ক্রিয়েট করে তার মধ্যে সূর্য আলো প্রবেশ করতে পারে, সূর্যালোক, কিন্তু সূর্যালোকের যে তাপটা সেটা কিন্তু বেরোতে পারে না। তো এইরকম একটা পরিবেশ ক্রিয়েট করা হয়, তাকেই বলা হয় কিন্তু গ্রিন হাউস এফেক্ট। তো এই গ্রিন হাউস শব্দটার অর্থ কি? গ্রিন হাউস শব্দের অর্থ হলো গাছপালার পরিচর্যা করা। অপশান নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। বাস্তুতন্ত্রের শক্তির উৎস কি? একদম ইজি কোশ্চেন, এবং কোশ্চেনটা কিন্তু অলরেডি প্রাইমারি এক্সামে তোমাদের দিয়েছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি ঘেটে থাকো দেখবে। তো বাস্তুতন্ত্রের শক্তির যেটা উৎস সেটা কি? সেটা হলো সূর্য। অবভিয়াসলি অপশন নাম্বার বি এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। বায়ু হলো একটা ড্যাশ পদার্থ, মিশ্র পদার্থ, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ না জৈব পদার্থ? তো বায়ু হলো একটা কিন্তু মিশ্র পদার্থ। অপশন নাম্বার এ এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। ভোপাল গ্যাস দুর্ঘটনা কত খ্রিস্টাব্দে হয়? তো এর আগের দিনের ক্লাসেও কিন্তু এই কোশ্চেনটা রাখা হয়েছিল, সেখানে কিন্তু শুধুমাত্র আমি সালটা বলেছিলাম। তো সেই কারণে আরো আরেকবার এখানে কোশ্চেনটা রেখেছি, যেহেতু কোশ্চেনটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট এবং এক্সাক্ট ডেট মাথায় রাখতে হবে, সেই কারণেই কোশ্চেনটা রাখা হয়েছে। তো ভোপাল গ্যাস দুর্ঘটনা এটা হয় 1984 সালে। 1984 সালের কত তারিখে? 2 ডিসেম্বর 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল। এটা কোথায় হয়েছিল? ভোপালটা কোথায়? ভোপাল হলো মধ্যপ্রদেশে। তো অনেক সময় এইরকমও কোশ্চেন দিতে পারে যে যে গ্যাস দুর্ঘটনা ভারতে 1984 সালে যে গ্যাস দুর্ঘটনাটা হয় সেটা কোন রাজ্যে হয়েছে? তো অ্যান্সার হবে মধ্যপ্রদেশে। এক্সাক্ট জায়গা জানতে চাইলে অ্যান্সার হবে মধ্যপ্রদেশের ভোপালে। চলে আসো পরবর্তী কোশ্চেন। বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? 50%, 30.10%, 25.95% আর 20.95%? এর আগের দিনের যে সেট দুটো করানো হয়েছে, এর আগের দিন তার আগের দিন, এই সেট দুটো যদি কেউ দিয়ে থাকো তাহলে ইজিলি অ্যান্সার করতে পারবে, কারণ সেই সেটের কোনো একটা কোশ্চেন আমি বলেছিলাম যে বায়ুমণ্ডলে সব থেকে বেশি থাকে নাইট্রোজেন, প্রায় 78% অ্যাপ্রক্সিমেট ভ্যালু কিন্তু বলেছিলাম। এরপরে বলেছিলাম বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরে সব থেকে বেশি থাকে সেটা হলো অক্সিজেন, সেটা অ্যাপ্রক্সিমেট 21% বলেছিলাম। তো এখানে 21%-এর আশেপাশে কোনটা আছে? আছে 20.95%। তো অপশন নাম্বার
ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ 20.95%। এটাকে এইভাবেই পড়তে হয় 20.95, কখনোই 20.95 এইভাবে কিন্তু পড়বে না, এটা কিন্তু পড়ার নিয়ম নয়। কারণ তুমি প্রাইমারি এক্সাম দিয়ে একজন টিচার হতে যাচ্ছ, সুতরাং সঠিক এবং ভুল কিভাবে তোমরা ছাত্রছাত্রীদের পড়াবে সেই জ্ঞানটা কিন্তু অবশ্যই থাকতে হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, ক্যাটালিক কনভার্টার ব্যবহারের উদ্দেশ্য কি? মোটরযানের দূষণ নিয়ন্ত্রণ করা, জল শোধন করা, তাপবিদ্যুৎ উৎপাদন করা, না আণবিক বিদ্যুৎ উৎপাদন করা। ক্যাটালিক কনভার্টার, 5 থেকে 10 সেকেন্ড টাইম দিচ্ছি। অ্যান্সার যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এই ক্লাস চলাকালীন। তো এর অ্যান্সার হবে ক্যাটালিটিক কনভার্টার এর ব্যবহারের উদ্দেশ্য হলো মোটর গাড়ি যে সমস্ত চলে তাদের দূষণ নিয়ন্ত্রণ করা। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, পৃথিবীর বনভূমিকে কটি ভাগে ভাগ করা যায়? তো পৃথিবীর বনভূমিকে টোটাল কিন্তু 5টা ভাগে ভাগ করা যায়। অপশন নাম্বার বি এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন রাসায়নিক উপাদানটি তাজমহলকে ক্ষতি করছে? সালফার ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরিন, না ক্লোরোফ্লুরোকার্বন। তো এর মধ্যে যে গ্যাসটা তাজমহলকে ক্ষতি করছে সেটা হলো কি? সেটা হলো সালফার ডাইঅক্সাইড। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এর সংকেত মাথায় রাখবে SO2। এই সালফার ডাইঅক্সাইড যখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির হওয়ার অর্থ হলো জলের সংকেত হলো H2O। এর সঙ্গে সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়া করে তৈরি হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এবং এই সালফিউরিক অ্যাসিডই কিন্তু তাজমহলের যে পাথরের যে দেয়াল সেই পাথরকে ক্ষতিগ্রস্ত করছে। তো অ্যান্সার হবে অপশন নাম্বার এ, সালফার ডাইঅক্সাইড। চলে আসো পরের কোশ্চেন, ওজোন স্তরের বিনাশের জন্য প্রধানত দায়ী কে? অর্থাৎ ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করছে কে? ক্লোরোফ্লুরোকার্বন, মেটাসাইক্লিন, প্যান হাইড্রক্সি অ্যাসিমাইল, না ওপরের সবগুলি। কখনই যদি অ্যান্সার জানা না থাকে, আচ্ছা অ্যান্সার জানা না থাকলে তোমরা প্রাইমারি এক্সামে অ্যান্সার করতে পারো, কারণ তোমাদের প্রাইমারি এক্সামে নেগেটিভ মার্কিং নেই, সেই কারণে এটা কিন্তু একটা তোমাদের পজিটিভ দিক। তো অ্যান্সার জানা না থাকলেও অবশ্যই অ্যান্সার মার্কিং করে আসবে, কিন্তু সঠিক অ্যান্সার একদম ইজি কোশ্চেন, সঠিক অ্যান্সার মার্কিং করলে অবশ্যই সেটার নাম্বার পাবে। তো এর সঠিক অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ক্লোরোফ্লুরোকার্বন। এটা কিন্তু ওজোন স্তর বিনাশের জন্য দায়ী। একে শর্টে বলা হয় সিএফসি। অনেক সময় কোশ্চেন দিয়েছে যে সিএফসি এর ফুল ফর্ম কি? তো সিএফসি এর ফুল ফর্ম হলো ক্লোরোফ্লুরোকার্বন। এই কোশ্চেনটাও কিন্তু এখান থেকে মাথায় রাখবে। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা যদি এই ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে চাও, অর্থাৎ এই যে মক টেস্টগুলো নেওয়া হচ্ছে, মক টেস্টের পিডিএফ যদি ডাউনলোড করতে চাও, এই নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ @theLearningExpertSD, এই টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে যাও, অথবা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। সেই ডেসক্রিপশন বক্সেই কিন্তু টেলিগ্রাম লিঙ্কটা প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে সরাসরি টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারবে, এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া তোমাদের প্রাইমারি এক্সাম ছাড়া তোমরা যদি অন্যান্য এক্সাম দিতে চাও, যেমন স্টেটের এক্সাম আছে, স্টেটে যেমন পিএসসির এক্সাম আছে, WBCS এর এক্সাম আছে, পিএসসি ক্লার্কশিপ আছে সামনে, এছাড়া পিএসসি মিসলেনিয়াস আছে পুলিশের এক্সাম, WBP কনস্টেবল আছে, এসআই, কেপি কনস্টেবল, কেপিএসআই, জেল পুলিশ। এছাড়া সেন্ট্রালের যে সমস্ত এক্সামগুলো হয়, এসএসসি এর জিডি কনস্টেবল, যার ফর্ম ফিল আপ এই নভেম্বর থেকেই শুরু হয়েছে। এছাড়া তোমাদের আছে এসএসসি এর সিজিএল, সিএসএসএল, এমটিএস, দিল্লি পুলিশ কনস্টেবল। এই সমস্ত এক্সামের জন্য যদি প্রিপারেশন নিতে চাও, সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু এই চ্যানেলে তোমাদের প্রিপারেশন দেওয়া হচ্ছে। তো সেই সমস্ত প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা নিচে ডান সাইডে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে নির্দিষ্ট গ্রুপে কিন্তু অ্যাড করিয়ে নেওয়া হবে। সেখানে কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। তো সেই ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, সিলেবাস ওয়াইজ ক্লাস চলছে। তো সেখান থেকে ক্লাসগুলো করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে, এবং তোমার এক্সামের টার্গেটের জন্য কিন্তু ঠিক সঠিকভাবে প্রিপারেশন নিতে পারবে। চলে আসো পরের কোশ্চেন, উদ্ভিদ ও প্রাণী জগতের সমষ্টি কি বলে? উদ্ভিদ ও প্রাণী জগতের সমষ্টিকে কি বলা হয়? বায়ুমণ্ডল, জীবমণ্ডল, শিলামণ্ডল, না অশ্বমণ্ডল। তো উদ্ভিদ আর প্রাণী জগতের যে সমষ্টি তাকে বলা হয় জীবমণ্ডল। অপশন নাম্বার বি এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদ নয়? সুন্দরী, অবশ্যই সুন্দরী কিন্তু ম্যানগ্রোভ
অঞ্চলের উদ্ভিদ, গরান ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদ, গেওয়া এটাও কিন্তু ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদ। ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদ নয় যেটা, সেটা হলো কি বাঁশ। অপশান বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, হাসপাতাল, স্কুলের মতো নিঃশব্দ অঞ্চলে দিনের বেলায় অনুমোদিত সর্বাধিক শব্দ প্রাবল্য মাত্রা হলো। তোমরা দেখবে কোনো হাসপাতাল বা স্কুলের আগে কিন্তু সাউন্ডের সাইন দিয়ে কিন্তু ক্রস দেওয়া থাকে, মানে সেখানে কিন্তু কোনোভাবে হর্ন দেওয়া যাবে না, এই সাইনটা দেওয়া থাকে। তো এখানে কোশ্চেন দিয়েছে যে হাসপাতাল এবং স্কুলের মতো নিঃশব্দ অঞ্চলে দিনের বেলায় অনুমোদিত সর্বাধিক শব্দের প্রাবল্য মাত্রা কত থাকতে হবে, মানে কত তার উপরে গেলে হবে না। তো সেটা হবে 50 ডেসিবেল। অপশান নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, ফ্লোরোসিস রোগে ক্ষতিগ্রস্ত হয় মানুষের কোন অঙ্গ? তো ফ্লোরোসিস রোগে মানুষের যেটা ক্ষতিগ্রস্ত হয় সেটা হয় দাঁত এবং হাড়, এর কিন্তু ক্ষতি হয়, অর্থাৎ ক্যালসিয়ামের ক্ষতি হয়। অপশান নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, জল দূষণের পরিমাপে ব্যবহৃত ব্যাকটেরিয়া হলো বুবামনিক প্লেগ, না রিক্টোসিয়া, ইশ্চেরেসিয়া কোলাই, না রাইজোবিয়াম। তো জল দূষণের পরিমাপ পেয়ে ব্যবহৃত যে ব্যাকটেরিয়া সেটা কি, সেটা হলো ইশ্চেরেসিয়া কোলাই। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, ভারতের সবচেয়ে সস্তা ও পরিবেশ অনুকূল শক্তির উৎস কোনটা? তো ভারতের সব থেকে যে সস্তা এবং পরিবেশ অনুকূল যে শক্তি সেটা হলো জোয়ার ভাটা শক্তি। অপশান নাম্বার এ এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, ফিউশন বিক্রিয়া কি? তিনটে পরমাণুর জোড়া দেওয়া, দুটো পরমাণুর জোড়া দেওয়া, চারটি পরমাণুর জোড়া দেওয়া, না এর মধ্যে কোনোটা নয়। এখান থেকে দুটো কোশ্চেন আছে, একটা আসে ফিউশন আর একটা আসে ফিশন। তো ফিউশন কি? ফিউশন হলো দুটো পরমাণুর জোড়া দেওয়া, অর্থাৎ অপশান নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। মানে দুটো পরমাণুর জোড়া দেওয়া অথবা লেখা থাকবে সংযোজন প্রক্রিয়া। ফিউশন হলো একটা কিন্তু সংযোজন প্রক্রিয়া। আর ফিশন কি? ফিশন হলো একটা বিয়োজন প্রক্রিয়া। ম্যাক্সিমাম এক্সামে, শুধুমাত্র প্রাইমারির ক্ষেত্রে বলছি না, আদার্স যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হয় সেখানে কিন্তু এই কোশ্চেনটা বহুবার এক্সামে দিয়েছে, সুতরাং কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেনটা কিন্তু মাথায় রাখবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই ফিউশন আর ফিশন জিনিসটা জানে, একটা সংযোজন একটা বিয়োজন, কিন্তু কোনটা সংযোজন কোনটা বিয়োজন এটাই কিন্তু গুলিয়ে ফেলে। তো চলে আসো পরবর্তী কোশ্চেন, মানব কেন্দ্রিক যে সম্পদ সৃষ্টি হয়েছে তাকে কি বলা হয়? তো মানব কেন্দ্রিক যে সম্পদ সৃষ্টি হয়েছে তাকে ইজিলি বলা হয় কি? মানবিক সম্পদ। অপশন নম্বর এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, ব্যাসিলাস থুরিজিয়েন্সিস হলো একটি, এই কোশ্চেনটা কিন্তু রিপিট হয়ে গেছে, এর আগের দিনের সেটেও এই কোশ্চেনটা ছিল। এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অযৌন জনন বীজ সৃষ্টিকারী অণুজীব বা ব্যাকটেরিয়া। চলে আসো পরবর্তী কোশ্চেন, যানবাহন থেকে নির্গত দূষণ সৃষ্টিকারী অণুজীবী বা ব্যাকটেরিয়া কোনটা? কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, না ওজোন গ্যাস? তো যানবাহন থেকে ম্যাক্সিমাম যে গ্যাসটা বের হয় সেটা হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তো এটাই হলো দূষণ সৃষ্টিকারী একটা গ্যাস। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, গরুর দুধে কোন কীটনাশকের অবশেষ পাওয়া গিয়েছে? ডিডিটি, কার্বারিল, লিন্ডেন, না ফ্লোরাডন? তো গরুর দুধে যে কীটনাশক পাওয়া গিয়েছে সেটা হলো কি? সেটা হলো ডিডিটি। কারণ কি? চাষিরা রাসায়নিক সার বা ডিডিটি এই সমস্ত কিন্তু চাষবাস যেখানে করে মাঠে ঘাটে কিন্তু ছড়ায়, এর ফলে ডিডিটি সেই গরুর যে ঘাস বা গরুর যে সমস্ত খাদ্য সেই খাদ্যের সাথে মিশেছে, গরু সেটা খেয়েছে, ফলে গরুর দুধে কিন্তু এখনো পর্যন্ত যে কীটনাশকের প্রেজেন্স পাওয়া গিয়েছে সেটা হলো কি? সেটা হলো ডিডিটি। তো অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, ক্রান্তীয় অঞ্চলের ফসলে বেশি মাত্রায় কীটের আক্রমণ ঘটার কারণ কি? এর কারণ হলো অনুকূল তাপমাত্রা এবং আর্দ্র জলবায়ু, এটার জন্যই কিন্তু ক্রান্তীয় অঞ্চলের ফসলে ম্যাক্সিমাম কীটের আক্রমণ দেখা যায়। তো অপশন নাম্বার এ এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে, জলের সুস্থায়ী সংরক্ষণ ব্যবস্থাকে এক কথায় কি বলে? নীল বিপ্লব, সবুজ বিপ্লব, লাল বিপ্লব, জল বিপ্লব?
তো এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু জলের সুস্থায়ী সংরক্ষণ, জল বিপ্লব মার্কিং করে চলে আসবে এবং হয়ে যাবে সেটা ভুল। তো জল বিপ্লব এর অ্যান্সার হবে না। লাল বিপ্লব এটাও কিন্তু এর অ্যান্সার হবে না। লাল বিপ্লবের মধ্যে পড়ে কিন্তু টমেটো। আর সবুজ বিপ্লব কার, সেটা হলো গাছের রেভলিউশনের জন্য, গাছ অর্থাৎ উদ্ভিদের। আর নীল বিপ্লব এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, নীল বিপ্লব কার সাথে রিলেটেড, সেটা কিন্তু জলের সাথে রিলেটেড। তো জলের সুস্থায়ী সংরক্ষণ ব্যবস্থাকে এক কথায় কি বলা হয়, বলা হয় নীল বিপ্লব। কোশ্চেন এখান থেকে দিতে পারে, যেহেতু এর আগের দিনের সেট কিংবা ফার্স্ট সেটে আমি একটা কোশ্চেন করেছিলাম যে সবুজ বিপ্লবের জনক কে। সেখানে বলেছিলাম সবুজ বিপ্লবের জনক হলো MS স্বামীনাথন। তো তেমনই কিন্তু এখান থেকে কোশ্চেন দিতে পারে যে নীল বিপ্লবের জনক কাকে বলে, অর্থাৎ ফাদার অফ ব্লু রেভলিউশন কাকে বলা হয়। তো ফাদার অফ ব্লু রেভলিউশন বলা হয়, খাতায় কিন্তু অবশ্যই নোট ডাউন করবে, হীরালাল চৌধুরীকে। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন, অম্লবৃষ্টিতে পিএইচ এর মাত্রা কত থাকে। তো কোশ্চেনটা কিন্তু রিপিট হয়ে গেছে, আগের দিনের সেটাই কিন্তু করিয়েছি। তো পিএইচ মাত্রা 5.6 এর থেকে কম থাকে কিন্তু অম্লবৃষ্টিতে। তো অপশন সি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন, ইউট্রোফিকেশনের ফলে জলজ জীবকুলের কি হয়। অক্সিজেনের চাহিদা বাড়ে, অক্সিজেনের চাহিদা কমে, অক্সিজেনের চাহিদা অপরিবর্তিত থাকে, না ওপরের সবগুলি সঠিক। তো ইউট্রিফিকেশন এর ফলে কি হয়, এর ফলে কিন্তু জলে অক্সিজেনের চাহিদা বাড়ে। তো অপশন নাম্বার এ এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, জাপানের একটি রাসায়নিক কারখানা থেকে নির্গত যে যৌগের প্রভাবে অনেকের প্রাণহানি ঘটেছিল সেটা কি, মানে সেই যৌগটা কোনটা। পারদের মিথাইল যৌগ, ক্যাডমিয়ামের মিথাইল যৌগ, সিসার মিথাইল যৌগ, না অ্যামোনিয়ামের মিথাইল যৌগ। তো অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে জাপানে যে রাসায়নিক কারখানা থেকে নির্গত যে যৌগটা যার জন্য অনেক মানুষ মারা গিয়েছিল সেটা হবে পারদের মিথাইল যৌগ। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, BCF এর ফুল ফর্ম কি। তো তোমাদের প্রত্যেকটা সেটে কিন্তু ফুল ফর্ম একটা দুটো করে করানো হচ্ছে। তো আজকের সেটে রাখা হয়েছে BCF এর ফুল ফর্ম কি, BCF এর ফুল ফর্ম হলো বি ফর বায়ো, সি ফর কনসেন্ট্রেশন, আর এফ ফর কি, এফ ফর ফ্যাক্টর। তো বায়ো কনসেন্ট্রেশন ফ্যাক্টর, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, আরাবাড়ি নামটি কার সাথে সম্পর্কিত। তো আরাবাড়ি এই যে নামটা, এটা সম্পর্কিত চিপকো আন্দোলনের সাথে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন, এটা কিন্তু অলরেডি আগের সেটে পড়িয়েছি এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চিপকো আন্দোলনের নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা। চলে আসো পরের কোশ্চেন এবং আজকের সেটের লাস্ট কোশ্চেন, বাস্তুবিদ্যায় মূল কার্যকারী একক কোনটা। বাস্তুতন্ত্র, বিদ্যাতন্ত্র, মূলতন্ত্র, না এর কোনোটা নয়। তো বাস্তুতন্ত্রের মূল কার্যকারী যে একক সেটা হবে বাস্তুতন্ত্রই। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আশা করি আজকের সেটে যে 30টা কোশ্চেন রাখা হয়েছে প্রত্যেকটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ক্লাস ভালো লাগলে, মক টেস্ট ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য হোক বা প্রাইমারি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী নতুন আরেকটা সেট নিয়ে। থ্যাংক ইউ।